আচ্ছা, ধরো তোমরা তো ডেটাবেসে অ্যাক্সেস করো, তাই না? কিভাবে অ্যাক্সেস করো? একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ও আচ্ছা হ্যাঁ। তো এখন আসলে একটা ডেটাবেসে অনেক ধরনের ইউজার, তাই না? এবং তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো সফটওয়্যারগুলো দেখো, সফটওয়্যারে যখন ডেটাবেসে অ্যাক্সেস করে কেউ কিন্তু একটা কানেকশন স্ট্রিংয়ের মাধ্যমে কানেক্ট করে, তাই না? তোমরা যখন ওই টার্ম প্রতি করবা তখন তোমাদের ওটা করতে হবে। সেই কানেকশন স্ট্রিংয়ে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। নর্মালি এখন তোমরা কি করো? তোমরা যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসাবে ইউজ করো, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন সে তো তার ডেটাবেসের ইউজারদেরকে বা যেই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো আছে তাদেরকে আসলে পুরো ডেটাবেস কখনো অ্যাক্সেস দিবে না। হ্যাঁ, সেনসিটিভ ডেটার উপর অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করতে চায়। আমাদের এই ফ্যানগুলোর এই অবস্থা পুরো বসো এইটা কি সকাল থেকে এরকম অবস্থা ফ্যানের? হ্যাঁ, লাস্ট ক্লাস থেকে। আচ্ছা এখন আমরা এই যে টেবিল আমাদের, তো এই টেবিলে আমরা একটা টেবিলকে তাহলে আমরা বিভিন্ন ইউজারকে ডিফারেন্ট অ্যাক্সেস প্রিভিলেজ দেই, ঠিক আছে? বিভিন্ন ইউজারকে আমরা বিভিন্ন রকমের অ্যাক্সেস প্রিভিলেজ দিই। অ্যাক্সেস প্রিভিলেজ মানে যে কেউ আছে তারা সিলেক্ট করতে পারবে, কেউ আছে তারা আপডেট করতে পারবে, হ্যাঁ, ইনসার্ট ডিলিট করে প্রত্যেকটা অপারেশন করে আমরা বিভিন্ন টেবিলে বিভিন্ন ইউজারকে অ্যাক্সেস প্রিভিলেজ দিতে পারি। এটা তোমরা পরে একটা চ্যাপ্টার আছে যেটা সিকিউরিটি, ওটা যখন পড়বা তখন এই জিনিসগুলো পেয়ে। তো এটা যেটা করা হয় যে একটা রোল ক্রিয়েট করা হয় এবং ইউজারদেরকে সেই রোলে অ্যাসাইন করা হয় এবং রোলের এগেইনস্টে বিভিন্ন পারমিশন গ্র্যান্ট করা হয় এবং ইন্ডিভিজুয়ালি ইউজারকেও পারমিশন গ্র্যান্ট করা হবে, ঠিক আছে? এটা এমন ধরো যারা একটা অর্গানাইজেশনের ডেটাবেস টিমে কাজ করে তারা অনেক সময় ডেটাবেসের উপর নিজেরা রিপোর্ট তৈরি করে, ডেটাবেসের উপর রিপোর্ট জেনারেশন ইউটিলিটি থাকে সেগুলো ব্যবহার করে ব্যাকআপ দেয়, বিভিন্ন রকম কাজ করে। আবার যারা অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলোতে এরকম বিভিন্ন প্রিভিলেজ আছে। এখন সমস্যা হচ্ছে আমি যদি এরকম চাই যে আমার একটা টেবিলে দুইটা কলাম, এটা সবাই দেখবে, এই দুইটা কলাম এটা শুধুমাত্র একজন বা দুইজন দেখবে, সেন্সিটিভ। যেমন একটা প্রাইভেট অর্গানাইজেশনের যে স্যালারি আমি ধরা হচ্ছে স্যালারি ইনফরমেশনটা যদি সবাই জানতে পারে তাহলে অর্গানাইজেশনের মধ্যে নানান প্রবলেম তৈরি হবে। সেই জন্য এটা ধরো শুধুমাত্র হেড অফ ফাইন্যান্স বা এরকম কেউ হয়তো দেখবে এটা, বা ডেটাবেজের যে একজন পার্টি এটা দেখবে, এরা ছাড়া আর কেউ দেখবে।
এই ধরনের যদি করতে চাওয়া হয় তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ভিউ ফিট। ভিউ হচ্ছে সাবসেট অফ টেবিল। এটাকে বলা যায় একটা ভার্চুয়াল রিলেশন, একটা ভার্চুয়াল টেবিল, ঠিক আছে, একটা টেম্পোরারি টেবিল এরকম চিন্তা করতে। এখন এই সাবসেট মানে বোথ কলাম ওয়াইজ সাবসেট হতে পারে অথবা রো ওয়াইজ সাবসেট, তাই না? কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ যেগুলো। কলাম ওয়াইজ সাবসেট আমরা কিভাবে তৈরি করি? যে আমরা যতগুলো কলাম আছে তার মধ্যে কয়েকটাকে সিলেক্ট করি যেগুলো ওই ভিউয়ের জন্য দরকার এবং ওটা একটা সেনসিটিভ না। তো আমি মূল টেবিলটা জাস্ট একজন টেবিলকে অ্যাক্সেস দিলাম, কিন্তু এই টেবিলের পার্শিয়াল ডেটার উপর আমি অনেককে অ্যাক্সেস দিই। আবার আমি চাইলে যেমন এখানে দেখো একটা so far আমরা যেটা দেখি দেখো যে view provides a mechanism to hide certain data from the view of certain users. Any relation that is not the conceptual model but is made visible to a user as a virtual relation is called a view. যেমন দেখো যে আমার যদি ইনস্ট্রাক্টর টেবিলে সব তোমার মানে সব টিচারের ইনফরমেশন আছে এবং 10টা ফিল্ড আছে, কারণ এর মধ্যে স্যালারি বা এরকম অনেক সেন্সিটিভ ফিল্ড আছে ডেট অফ বার্থ যেগুলো আমি দেখাতে চাই না। আমি শুধু আইডি নাম আর ডিপার্টমেন্ট এই তিনটাকে দেখাবো। তো এই তিনটাকে যে আমি একটা ভিউ তৈরি করলাম, নাম হচ্ছে ফ্যাকাল্টি। ক্রিয়েট ভিউ ফ্যাকাল্টি অ্যাজ একটা সিলেক্ট অপারেশন। সিলেক্ট অপারেশনের যে রেজাল্ট সেটা দিয়ে ফ্যাকাল্টিতে তৈরি হবে। এবার আমি এই ফ্যাকাল্টির উপর আমি ফার্দার কোয়ারি করতে হবে, যে কোনো কোয়ারি। ফ্যাকাল্টিতে যে ডেটাগুলো আসবে, ধরো ইনস্ট্রাক্টর টেবিলে আমার 500 জন টিচারের 10টা ফিল্ড ছিল, তাহলে ফ্যাকাল্টি ভিউয়ে কি আসলো? 500 জন টিচারেরই 3টা ফিল্ড আসলো। এইটার উপরে আমি ফার্দার কোয়ারি করতে পারবো। আবার দেখো যে আমি এখানে শুধুমাত্র যে কলাম ওয়াইজ সাবসেট সিলেক্ট করবো তা না, রো ওয়াইজও করতে পারি, বা আমি এটাকে টোটালি এটার একটা ডিরাইভড ভার্সন নিয়ে আসতে পারি। হ্যাঁ, ধর আমি ধরো এখানে যেমন যে ফ্রম ইনস্ট্রাক্টর, এখানে আমি সরাসরি বলতে পারতাম যে ওয়্যার নেম ইকুয়াল টু বায়োলজি। তাহলে কি হতো? শুধু বায়োলজি ডিপার্টমেন্টের টিচারদের নিয়ে আমি একটা ভিউ তৈরি করতে পারবো। মনে করো এরকম যে আমার এখন ধরো বইতে একটা টেবিলে সব টিচারদের যেটা আছে, এখন ধরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন প্রোগ্রামার নিয়োগ করা হোক, আর কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টিচারদের যেটা নিয়ে কিছু কাজ করছে। তো তাতে আমরা কি করতে পারি? তার জন্য আমরা একটা ভিউ তৈরি করতে পারি যেটা সব টিচারদের মধ্যে থেকে শুধু ইলেকট্রিক্যাল টিচারদের ডেটা, এবং তাও সব ডেটা হয়তো তার দরকার নেই, যার তো স্যালারি বা এগুলো দরকার নেই, বেসিক্যালি একাডেমিক রিলেটেড যেটা দরকার, কিন্তু সেইগুলো দিয়ে আমরা তাকে দেখাতে পারি। এবং এইটা আমরা মাল্টিপল টেবিল জয়েন করেও একটা ভিউ তৈরি করি। স্যার শুধুমাত্র মানে একটা সিলেকশন কোয়ারি থাকবে আর উপরে জাস্ট ক্রিয়েট ভিউ স্টেটমেন্ট থাকবে এটাই। হ্যাঁ, এখানে দেখো এখানে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ টিচারদের সাম তৈরি করছি গ্রুপ বাই ডিপার্টমেন্ট নিয়ে, এবং তারপরে এখানে যেটা দুইটা কলাম ডিপার্টমেন্টে আর টোটাল সার্ভিস, এইভাবে করে আমরা একটা ভিউ তৈরি করছি। তো এটা একটা ডিরাইভেশন, তাই না? এটা দিয়ে আমরা ভিউ তৈরি করছি। এখন তোমরা বলো এই সোফার যা দেখলাম তাদেরকে ভিউয়ের অ্যাডভান্টেজ কী কী মনে হচ্ছে? স্যার ভিউয়ের তৈরি করে আলাদা টেবিল ক্রিয়েট করা লাগছে না, আর অটো আপডেট হচ্ছে আর কি। মানে এটা হচ্ছে যে আমি একটা টেবিলের একটা সাবসেট অফ ইনফরমেশনকে নিয়ে আসতে পারছি, যেটা সুবিধা। যেমন একটা সুবিধা আমরা অলরেডি বলছি যে এটা অ্যাক্সেস কন্ট্রোল বা সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদেরকে হেল্প করে। আর কি সুবিধা হবে? স্যার অটো আপডেট হচ্ছে, মানে আমাকে মানে প্রথম হচ্ছে স্যার ডাটা কপি করা লাগছে না আর কি, ডাটা কপি করা লাগছে না। মানে এইটা তো এই উদ্দেশ্যে ভিডিও তৈরি করা হয়। এটা প্রসিডার, এটা করে আমি অ্যাকচুয়ালি কি বেনিফিট পাচ্ছি?
একটা হচ্ছে যে আমার কমপ্লেক্স কোয়ারিগুলো করা সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরো আমি ডিসক্রিপশন মনে করে যে আমি এই কোড ডিপার্টমেন্টের যেটা ম্যাক্সিমাম সেটা বার করছি, যে টোটাল সাইজ এটা আমি এই ভিউয়ের উপর থেকে খুব সহজে আমি বার করতে পারি, তাই না? এরকম কিন্তু যে অনেক সময় আমাদের খুবই কমপ্লেক্স কোয়ারি করতে হয়, তাই না? গতদিন তোমরা একটা এক্সাম্পল যে ধরো ডিভিশন অপারেশন যেগুলো, যে এটা হচ্ছে তোমার হ্যাঁ এক্সিস্ট বা নট এক্সিস্ট এক্সেপ্ট এরকম খুব জটিল ইয়েতে করা হয়। এই ধরনের ডিভিশন বা এরকম জটিল অপারেশনগুলো আমরা সহজেই বা মনে করো আমার ধরো 10টা কমপ্লেক্স কোয়ারি আছে, 10টা কমপ্লেক্স কোয়ারি আসলে একটা কমন পার্টটা ধরো আমি একটা ভিডিও নিয়ে দিলাম, তারপরে 10টা করে যখন সিকোয়েন্স, ঠিক আছে? তারপরে এখানে আমি কমপ্লেক্সিটি কমানো এবং রিউজেবিলিটি, একটা পার্ট যেটা অনেক কোয়ারিতে আসলে অংশ হিসাবে ইউজ হচ্ছে সেটাকে যদি আমি একটা ভিউ দিয়েছি তাহলে এক ধরনের আমার কোড রিউজেবিলিটি এবং কমপ্লেক্স কোয়ারিকে সিম্পল করা, এই ধরনের একটা সুবিধা হবে, তাই না? এখানে দেখো আরো আমরা ধরো একটা আমার সব কোর্সের কোর্স আর সেকশন এই দুটোকে জয়েন করে আমি একটা ভিউ তৈরি করলাম। সেখানে আমি কি করছি, ফিজিক্স কোর্সে ফল 2009 সেই কোর্সের ইনফরমেশনগুলো শুধু আমি দিয়ে আমি একটা ভিউ তৈরি করলাম। এরপরে আমি আবার এই ফিজিক্স ফল 2009 এর মধ্যে ফার্দার একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে হোয়াটসঅ্যাপ নামে বিল্ডিংয়ে যে ক্লাসগুলো হচ্ছে শুধু সেগুলোর জন্য, হ্যাঁ আমি এটাকে আরেকটা ভিউ তৈরি করবো। একটা ভিউ থেকে আমি আরেকটা মাল্টিপল ভিউ বা নেস্টেড ভিউ তৈরি করতে পারি, বাট এইটা ডিসকারেজ করা হয় কারণ এটার কিছু পারফরমেন্স ইস্যু পরে আসবে। ভিউকে আমি আপডেটও করতে পারি, ভিউয়ের ডেটা বা ভিউয়ের মধ্যে আমি ভিউয়ের মাধ্যমে আমি টেবিলে ডেটা ইনসার্ট করতে পারি যদি ভিউটা সিম্পল ভিউ হয়। কিন্তু কমপ্লেক্স ভিউ যদি হয় এখানে গ্রুপ বাই ফাংশন আসে, জয়েন আসে, তাহলে পারবো। সিম্পল ভিউয়ের ক্ষেত্রে আমি ভিউকে ব্যবহার করে ইনসার্ট করতে পারি। তাহলে আমি এখানে অ্যাডভান্টেজের ক্ষেত্রে কি বললাম যে আমার কমপ্লেক্স কোয়ারিকে আমি সিম্পলিফাই করতে পারি। এটা একটা অংশ আমি অলরেডি ভিউয়ের কোয়ারিতে নিয়েছি, সেটার ডেটার উপর আমি ফার্দার কোয়ারি করি। এনহ্যান্সেস সিকিউরিটি এন্ড অ্যাক্সেস কন্ট্রোল অলরেডি আমরা আলাদা করছি। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইমপ্রুভস মেইনটেনেবিলিটি এন্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, তো এখানে আমার একটা তোমাদেরকে আগে বলছিলাম যে একটা সফটওয়্যার তৈরি করা যতটুকু কঠিন তার চেয়ে অনেক কঠিন হচ্ছে এটাকে মেইনটেনেবল ওয়েতে তৈরি করা। তোমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন কোর্স সামনে করবা সেগুলোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে মেইনটেনেবল সফটওয়্যার তৈরি করা। তোমরা অনেক সময় দেখবা যে একটা সফটওয়্যার কোম্পানি 4 জন লোক মিলে 7 দিনে একটা কাজ করছে, তোমার দেখে বলতে হবে এগুলো আমি এক রাতে করতে পারবো, কিন্তু সেটা যদি এক রাতে পরে পরদিন টিচারকে দেখাবা এবং তারপরে তার উপরে কোনো কাজে লাগে, এটা যদি তুমি লং টার্মে এটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করো, এখানে মেইনটেনেবল মানে এটা কিন্তু লং টার্মে চলবে, এখানে নানা রকম চেঞ্জ করতে হবে। এই চেঞ্জগুলো তুমি প্রপারলি করতে পারো কিনা, তাই না? বিভিন্ন রকম যে লোড দিতে পারে কিনা, এই জাতীয় অনেক কিছু যেমন আমরা এখন এই মেইনটেনেবিলিটির মধ্যে একটা বিষয় হচ্ছে কি এখানে বলা হচ্ছে দেখো এখানে ধরো আমার আন্ডারলাইন কেবিনেটস দুইটা কলাম যোগ, ঠিক আছে? তাতে করে আমার প্রজেক্টের যে ভিউটা ভিউয়ের অংশ চেঞ্জ, তো ওই ভিউ ব্যবহার করে যদি 100টা করে দেখা হয় সেখানে কোনো চেঞ্জ আসে। আমার নতুন একটা এক্সটেনশনের জন্য আমি টেবিল এক্সটেন্ড করব, যদি অসুবিধা আবার কোনো ধরো আমার পুরো বইটের সব ফিচারদের ডেটা নিয়ে সেটা করলাম, এই ইলেকট্রিক্যালের একজন প্রোগ্রামার তার জন্য আমি শুধু ইলেকট্রিক্যাল ডেটা দিতে চাই। এইটার কারণে আমি এখন মূল টেবিল থেকে ভেঙে 10টা টেবিল করবো না বা আলাদা রিজার্ভের ডেটা তৈরি করবো না, আমি শুধু সব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভিউ ক্রিয়েট করে দিতে পারি। এই জিনিসগুলো হচ্ছে মেইনটেনেবিলিটি পার্সপেক্টিভে ভিউ। আমার যদি কোনো টেবিলকে চেঞ্জ করতে হয় তার মূল ভিউয়ে কোনো চেঞ্জ নেই, সো ভিউয়ের কোনো ডিপেন্ডেন্ট যে আমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন শুরু আছে সেখানে কোনো চেঞ্জ থাকে।
এক্সপানশন, ফুল টেবিলের এক্সপানশন বা ফুল অ্যাপ্লিকেশনের এক্সপানশনটা সহজ হবে। আমি নতুন একটা ভিউ তৈরি করে তার উপর আমি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, আমাকে ফুল টেবিলে হয়তো হাত দেওয়া লাগছে। কোড রিউজেবিলিটিটা আমরা অলরেডি বলছি যে আমার 10টা কমপ্লেক্স কোয়ারি, কমপ্লেক্স পার্টটা নিয়ে আমি একটা ভিউ তৈরি করলাম। সো সেই ভিউটাকে সবাই রিউজ করতেছে, এইভাবে রিউজেবিলিটি ইনশিওর করা যায়। আচ্ছা, ভিউটা হচ্ছে সবসময় তুমি যখন ভিউয়ের উপর কোনো কোয়ারি করবা তখন সে আসলে প্যারেন্ট টেবিল থেকে ডেটা নিয়ে আসবে। হ্যাঁ, কারণ মানে প্যারেন্ট টেবিল যে ডেটা যেহেতু কম্পিউটার চেঞ্জ হচ্ছে, ভিউতে তুমি চেঞ্জ ভিউতে না তুমি চিন্তা করবে। আচ্ছা, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, তো এটা হচ্ছে কি যে আমার যে মূল ডেটাবেস এবং মূল অ্যাপ্লিকেশন এটার মধ্যে একটা লুজ কাপলিং তৈরি করতেছে হচ্ছে ভিউ, যে একটার উপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে। ডিপেন্ডেন্সি যত কমানো যায় তত আসলে আমার জিনিসটা মেইনটেনেবল হয়। হ্যাঁ, কারণ কি, যে কারণ হচ্ছে যে একটা চেঞ্জ করলে আরেক জায়গায় চেঞ্জ লাগবে। ঠিক আছে, আমার বা ধরো আমার অ্যাপ্লিকেশনে আমি চেঞ্জ করতেছি কোয়ালিটি, সেটা আমি ভিউয়ে চেঞ্জ করবো, আমার রুট টেবিলে চেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে সুবিধা। আর ফাইনালি হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, যে আমরা এমন কিছু ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আছে যেগুলো আমরা ভিউ লেভেলে দিতে পারি। আমার রুট টেবিলে দেওয়াটা হয়তো এখানে ক্রিটিক্যাল, হ্যাঁ, রুট মানে একটা টেবিলের উপর বেশি কনস্ট্রেন্ট দেওয়া এটা পারফরমেন্সের জন্য ভালো না, আর দেওয়া আসার সময় সম্ভাবনা, কিন্তু আমি আসলে আলাদা আলাদা ভিউ ভাগ করে তার উপর কনস্ট্রেন্ট দিচ্ছি, তো আমার রুট টেবিলের উপরে প্রেশার দিচ্ছি। স্যার স্যার এখানে আমাদের ভিউটা আমরা তো ইনসার্ট করতে পারি, তাই না স্যার? আপডেটগুলো আমরা ভিতরে টেবিলের উপর রিফ্লেক্ট করি, মানে ইনসার্ট করতে পারবো না আমরা ভিউতে ভিউ। হ্যাঁ, যদি ইনসার্টের এক্সাম্পল আচ্ছা স্যার, তো এখানে স্যার আমরা তো স্যার সিলেক্ট কলামগুলো ইনসার্ট করতে পারছি, পুরোটা করতে পারছি না। ওগুলাতে যদি অ্যালাউ করা না অ্যালাউ করা থাকে তাহলে তাহলে ভিউয়ে ইনসার্ট করলে তো আর টেবিলে কিছু চেঞ্জ হবে না, হবে হবে তো। হ্যাঁ, মেইন টেবিলেও হবে, দুইটা ইন্টার কানেক্টেড। এখন ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে কি দেখো, এক নম্বর বলা হচ্ছে পারফরমেন্স ওভার কেন, এটাই এই প্রশ্নটা আসবে যে আমার তো ভিউ যখনই আমি ভিউ থেকে কিছু সিলেক্ট করবো সেটার আন্ডারলাইন টেবিল থেকে ডেটা আসবে। তো যদি আমার কোনো নেস্টেড ভিউ হয় বা কমপ্লেক্স ভিউ, যেখানে মাল্টিপল টেবিল থেকে জয়েন্ট করা হচ্ছে, গ্রুপ বাই নানারকম কমপ্লেক্স অপারেশন হচ্ছে, তখন আসলে মানে মূল ভিউটাতে একটা লোড হচ্ছে, আবার তার উপর আমি সেকেন্ড কোয়ারি করতেছি, তো অনেক সময় পারফরমেন্স ডিগ্রেডেড হতে পারে। আপডেট রেস্ট্রিকশন, যে আমি টেবিলের ভিউয়ের মাধ্যমে টেবিল আপডেট করতে পারি, কিন্তু এখানে যদি জয়েন গ্রুপিং এগুলো হয় তাহলে এটা একটা রিড অনলি, তখন আর এটার মাধ্যমে আপডেট করা যাবে না। মেইনটেনেন্স কমপ্লেক্সিটি, কিছু আগে আমরা বলছি যে মেইনটেনেন্সের জন্য ভালো, কোনো সময় ওভার ইউজ যদি করা হয় তাহলে এটা মেইনটেনেন্সের জন্য কমপ্লেক্সিটি হতে পারে। কারণ আমরা বলছি যে তোমার অসুখ হলে ওষুধ খেতে হবে, বাট তুমি যদি বেশি বেশি ওষুধ খাও আননেসেসারি, এটা তোমার শরীরের জন্য খারাপ, তাই না? মেইনটেনেন্স কমপ্লেক্সিটি সমস্যা যে আমি দেখো উদাহরণ যে একটা টেবিল, একটা পুরো সফটওয়্যারকে মেইনটেন করতে গেলে ধরো ওদের বোর্ডের ওটা টেবিল আছে, এটা সুন্দর ইয়ার ডায়াগ্রাম যদি থাকে, তো ইয়ার ডায়াগ্রাম দেখে বোর্ডের ওটা টেবিল সম্পর্কে ধারণা পাবে তোমার 15 মিনিট লাগে, পুরো টেবিল স্কিমাটা বুঝে নেবে। এইখানে যদি আবার অনেক ভিউ থাকে, ভিউয়ের মধ্যে তো আবার আন্ডারলাইন কোয়ারি আছে, এই কোয়ারি কমপ্লেক্স কোয়ারি আছে, তখন কোনো জিনিসটা বোঝা যে একজন তো ভিউয়ের উপরে কাজ করছে, টেবিলে করে নাই, এই যে পুরো কোডটা বোঝা কিন্তু তখন কমপ্লেক্স হয়ে যাবে। তো মানে অল্প দুইটা তিনটা ভিউ রাখছো জাস্ট ফাইন, কিন্তু তোমার যদি এখন কোনোটা টেবিলের উপরে আরো 25টা ভিউ থাকে, তখন জিনিসটা কমপ্লেক্স হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড করা যায়, বোঝা যায়। হ্যাঁ, কারণ ভিউ তো তুমি মানে ইচ্ছা মতো তৈরি করছি, কিন্তু একটা ইয়ার ডায়াগ্রাম বা কোনো কিছু দিয়ে ফলো করে লজিক্যালি তৈরি করা হচ্ছে না সেটা। তো ওই জন্য ওভার ইউজ ভালো, ইউজ করলে তুমি মেনটেন করার জন্য সুবিধা, ওভার ইউজ করলে সেটা আবার মেনটেনেন্সের জন্য ক্ষতিকর। এরপরে আরেকটা হচ্ছে যে সিকিউরিটি রিস্ক ইফ মিসম্যানেজড। আমরা যেমন
যেহেতু ভিউ জিনিসটা টেম্পোরারি, তো এইটার ক্ষেত্রে আমরা বিভিন্ন সিকিউরিটি রেস্ট্রিকশন যেটা কে ইনসার করতে পারবে আর পারবে না, এগুলা নিয়ে অত বেশি মাথা খাবো না। মানে আমাদের মাইন্ডসেটে হচ্ছে যে আর এটা তো আমি গুড টেবিল না, ঝামেলা না। এইটা করতে গিয়ে অনেক সময় আমি সেন্সিটিভ ডেটাটা ভিউয়ের মধ্যে এক্সপোজ করি, হ্যাঁ, ইনঅ্যাডভার্টেন্ট, অনিচ্ছাকৃত। যেহেতু আমার মাইন্ডসেটে হচ্ছে যে আমি একটা ভিউ তৈরি করলাম, মানে এই ভিউ তো আর এখানে চেঞ্জ হবে না, এই ধরনের একটা মাইন্ডসেট থেকে আমি এটাকে এমনভাবে রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করলাম না যাতে করে এটা এক্সপোজ হয়ে যায়। আর একটা দেখো যে পোর্টেবিলিটি, পোর্টেবিলিটি মানে বিআইএস এর মতো আরেকটা সিস্টেম বানাতে চাই যেটা বাংলাদেশের 50টা ইউনিভার্সিটিতে চলে, 50টা ইউনিভার্সিটি এখন চিন্তা করো যে গত সপ্তাহে আমি তোমাদের একটা ক্লাস করতে পারি না, ডিসপ্লে একটা মিটিংয়ের মধ্যে আসছিল, সেটা ছিল এটা একটা প্রবলেম ছিল। ইউজিসির একটা পার্ট আছে, তারা বলছে যে তারা বিআইএস এর মধ্যে একটা সফটওয়্যার বানাবে, এটা সব পাবলিক ইউনিভার্সিটিতে। এখন এখানে একটা প্রধান চ্যালেঞ্জ হচ্ছে পোর্টেবিলিটি। সব ইউনিভার্সিটিতে নিয়ম একরকম, ধরো গ্রেডিং পদ্ধতিতে পাঠানো। আমাদের এখানে ধরো একটা নিয়ম আছে, কেউ যদি একটা কোর্স সেকেন্ড টাইম দেয় সে বিএ করে পাবে, এটা পড়তে সেকেন্ড, এটা তো কোনো ইউনিভার্সিটি নাই, তাই না? আমাদের এখানে ক্লাস টেস্টের এটা যেমন এর ক্লাস 1টা তো কোনো জায়গায় নাই, আমাদের কাছে আছে মিডটার্ম, এটা মিডটার্ম এটা পাই। সো এটা the plenty of difference in rules of operation, এই অপারেশনের মধ্যে নানা রকম ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাকে আমার এই সফটওয়্যারে মেনটেন করতে হবে, তাহলে আমার সফটওয়্যারটা পোর্টেবল হবে। এবং এটা কিভাবে করা যায়, তোমাদের আগে বলছিলাম যে আমার বিজনেস রুলে কনফিগার করতে হবে, তাই না? যেমন আমার 80% এটা প্রত্যেকটা ইউজারের কাছ থেকে চেঞ্জ করে 90% আমাদের কোডে হাত দিতে হবে, হ্যাঁ। স্যার বুঝিনি, আবার একটু বলুন স্যার। হ্যাঁ, কী বললেন স্যার, এটা কীভাবে করবো? মানে এটা একটা এক্সাম্পল দিলাম, যেমন তোমার যে 80% এ ক্লাস সব জায়গায় নাও, তো এই যে এ ক্লাস কত থেকে কত, এটা আসলে একটা ইউজার ইন্টারফেস থেকে চেঞ্জ করা। এটা তোমাকে কোডে যদি পুরো দিকে আসছে যে ইফ মার্ক গ্রেটার দ্যান 80% দেন যখন কি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা উপায় বিজনেস রুলকে কনফিগার করা। এখন কিন্তু তাই না, এখানে ধরো তুমি একটা ইউনিভার্সিটি গেলা, তারা বলতো যে তাদের এই সার্ভারে ডেটা করতে হবে, সেটা একটা উইন্ডোজ সার্ভার, আর একটা কোনো লিনাক্স, আর একটা কোনো সোলারিস, নানা রকম অপারেটিং সিস্টেম থাকতে পারে। তোমার অ্যাপ্লিকেশনকে পোর্টেবল হবে যদি এটা বিভিন্ন ধরনের ওএস, সব স্ট্যান্ডার্ড ওএস আছে এন্টারপ্রাইজ লেভেল, মানে যেগুলো বড় অ্যাপ্লিকেশনকে হোস্ট করতে পারে, এগুলো যে কোনোটাতেই যদি এটা রিপোর্ট করতে পারে, দেখতে তাহলে আমার পোর্টেবিলিটি ইনশিওর করে, বুঝছো? সো আমার ওএস লেভেলে আমি পোর্টেবিলিটি ইনশিওর করি। একইভাবে ডেটাবেস লেভেলে পোর্টেবিলিটি, ডেটাবেস লেভেলে পোর্টেবিলিটি মানে যেটা ওরাকলে চলবে, মাইস্কুলে চলবে, পোস্টগ্রেসে চলবে। আবার অনেক সময় কি হচ্ছে, একজন ধরো তার প্রজেক্ট করছে, তার প্রজেক্ট কিন্তু ওরাকল থেকে চালাচ্ছে, কয়েকজন পর তার ব্যাপারে লাইসেন্সের জন্য আর টাকা, তখন সে আবার মাইগ্রেট করে আরেকটা ডেটাবেস চালায়। এই জিনিসগুলো, এই যে আমার ডেটাবেস লেভেলে পোর্টেবিলিটি, এইটা কম্প্রোমাইজ হয় যদি ভিউ বদলানো হয়, কারণ একই ডেটাবেস ভিউয়ের কোড একই থাকবে। আর এমনিতে যে নর্মাল অন্যান্য ডেটাবেস অপারেশনের জন্য এখন পোর্টেবিলিটি ইনশিওর করার জন্য একটা কনসেপ্ট আমরা শুনছি না, ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপ, এটা ইউজ করা হয় টেকনোলজিটা। এটা তোমার একটা পপুলার হচ্ছে হাইপারনেট, হাইপারনেট নাম শুনছি, এগুলো বলা হয় ডেটাবেস অ্যাবস্ট্রাকশন টেকনিক। যার যদি হাইপারনেট ব্যবহার করো একটা মিডিল ওয়্যার হিসাবে, এবং সেখানে এই তোমার রিসার্চ অ্যাক্টিভিটি এগুলো সব হাইপারনেটের ফাংশন ব্যবহার করে করো, নিজে সরাসরি কোড না দিতে, তাহলে তোমার সে মাল্টিপল ডেটাবেসকে সাপোর্ট করা হবে। বাট আমরা এখনো চাই না তোমরা ওয়ারেন্ট করো, তোমরা ফোরওয়ার্ডের দিকে গিয়ে ট্রাই করতে পারো। আর আগে আমরা চাই নিজের হাতে তৈরি করে দিতে, নিজের হাতে তৈরি নিয়ে পারফরমেন্স দিতে। অনেক জায়গায় বলতে পারি তুমি নর্মাল অনেক অপারেশন ওয়ারেন্ট দিয়ে করবা, কিন্তু
কয়েকটা জায়গায় তারা একটা বাইপাস করে নিজস্ব কোড লেখা ফর অ্যাচিভিং গুড পারফরম্যান্স। ঠিক আছে, সো কোড এবিলিটি বিষয়টা কি জেনে ভালো। হ্যাঁ দেখো একটা ভিউ লেখা সিনট্যাক্স এটা একটু সহজ তাই না, শিখতে তোমাদের মানে 30 সেকেন্ডও লাগে যেটা এক্সাম হতে করি আর একটু কনসেপ্ট আছে কতটা বলা কিন্তু বেসিক্যালি ভিউ ব্যবহারটা খুব ইজি। যারে বলছি যে আমি কোথায় ভিউ ব্যবহার করবো কেন করবো কখন করবো এবং এটা ইয়াং ইঞ্জিনিয়ারদের জন্য আছে যারা নতুন নতুন কিছু শিখলেই সেটা অ্যাপ্লাই করতে হ্যাঁ, কিন্তু আসলে আমাকে বিভিন্ন কিছু করার সময় ডিজাইন করার সময় আমাকে এটা লং টার্ম ইমপ্লিকেশন দিতে হবে। যে আমরা প্র্যাকটিস করে আসছি হ্যাঁ 40 মিনিটের জন্য ক্লাসে লাগা কেন আসলে আগে আসলে হ্যাঁ ব্লক করা ছিল তো তখন ব্লক করবা এখন যদি ব্লক করবো তখন তখন দেখবা। তো আমরা সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে কনসেপ্টটা ট্রিগার এটা আজকে কনসেপ্টটা বলবো নেক্সট এটা ডিটেইলটা দেখব। সাইন করছস? আচ্ছা ধরো এরকম একটা আমার রেজাল্ট টেবিল আছে কোর্স সাইজ স্টুডেন্টেরই মার্ক কিভাবে রাখা হয় হ্যাঁ। এখন এখানে যদি এই মার্কে কোনো চেঞ্জ করে না এটা সেনসিটিভ অবশ্যই তাই না, কিন্তু মাঝে মাঝে তো চেঞ্জ করা লাগে ধরো ভুল হয়েছে টিচার এসে ভুল করছে স্কুল রেজাল্ট করতে পারছে সেটা তো চেঞ্জ করতে হবে। তো তোমরা অনেক সময় রিস্টুডেন্টে অ্যাপ্লাই করো তাই না, স্কুলে ব্যাংক করে যোগ করেছে এটা চেঞ্জ করতে হবে। সো এই যে চেঞ্জটা যদি করো তাহলে অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে চেঞ্জটা করার আগে তোমার একটা লগ টেবিল আছে লগ রেজাল্ট এখানে তোমাকে বলতে হবে যে ইউজার কোন ইউজার হ্যাঁ যে মানে ওর মান কি ছিল নিউ মান কি ছিল এবং কতটা সময় করছে বা কেন করছে বাই কিন্তু রিজন এটা বলতে হবে। তখন তুমি এখানে মানটা আপডেট করবা আগে তোমাকে এই এখানে একটা এন্ট্রি করতে হবে তাহলে তোমাকে এই মানটা চেঞ্জ করতে দিব তাই না। এখন এইটা আমি কিভাবে ইজিলি ম্যানেজ করব, ডেটাবেস ইন্টারনেট একটা অপারেশন আছে এটাকে বলে ট্রিগার। ট্রিগারটা আমি অ্যাপ্লাই করতে পারি যেকোনো একটা টেবিলের উপর বা তার কোনো একটা কলামের উপর হ্যাঁ, এবং এটা হচ্ছে আমি এখানে কোনো ডাটা ইনসার্ট ডিলিট আপডেট করার আগে হ্যাঁ বাইরে যাবে যাও তুমি স্পিড করে আমার সুপার বাইরে আসতে দিও তোমার যে কোনো একটা অপারেশন এটা আমি এখানে লগ করতে চাই। সো এটা করতে কি চাচ্ছি যে আমার একটা টেবিলের একটা ফিল্ডে ইনসার্ট আপডেট বা ডিলিট করার আগে বা পরে আমি অন্য কোনো একটা কাজ করে আসছি সেই ক্ষেত্রে আমি ট্রিগারটা ইউজ করি। যেমন এখানে আমি এখানে ধরো তোমার মার্ক আগে ছিল কি 15 যে যেভাবে 20 এর আমার ওল্ড ভ্যালু হচ্ছে 15 নিউ ভ্যালু হচ্ছে 20 এবং কোড ইউজার ডেটাবেসে কোড ইউজার করছে সেটা আমি এখানে লগ করবো কেন করছি কারণ ওটা জমি বলছিল ওটা ইউজারের কাছে আমার কিভাবে এখানে রাখতে হবে। তো আমার এটা হচ্ছে একটা মেথড আমি যখন এই রেজাল্ট টেবিলে বলে দেব রেজাল্ট টেবিলে যদি তুমি মার্ক কলামে কোনো কিছু আপডেট করতে চাও হ্যাঁ এর ইনসার্ট করার সময় কোনো সমস্যা নেই, ইনসার্ট তুমি তো খারাপ করে করবে। তুমি যদি কিছু আপডেট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লগ রেজাল্ট টেবিলে আগে এটা রেকর্ড করে আসতে হবে।
ইনস্টল করতে গেলে আমি এটা ট্রিগার আমার ডেটাবেসে আমি ট্রিগার দিব, এই ট্রিগারের কাজ হচ্ছে ইনস্টল করা। যদি কখনো এই টেবিলের এই কলাম আপডেট করতে চাওয়া হয় তখন সে অটোমেটিক্যালি ট্রিগারের ভিতর থেকে এটা লেখা হবে। সো যে অ্যাপ্লিকেশন লিখতেছে তার এখানে কিছু আলাদাভাবে করার প্রয়োজন নেই। এটা ডেটাবেস লেভেলে এনশিওর, কারণ অ্যাপ্লিকেশন লিখতে গেলে তো মানুষ ভুলও করতে পারে। আমি যখন টেবিলটা ডিজাইন করতেছি তখনই আমি এই রেস্ট্রিকশন অ্যাপ্লাই করি, হ্যাঁ, কারণ অ্যাপ্লিকেশনটা এই রেজাল্টটা এই জায়গায় কোড লেখা হবে 1 মাস পরে, তখন দেখা যাবে যে যে আমি যে লিখতেছি সেটা ভুলে গেছি, তাই না? যদি ভুলে যায় আমি ইংলিশ করব না। আমি ডেটাবেসে যখন ডিজাইন করি তখন আমি ডেটাবেসে যখন বেসিক স্কিমা তৈরি করব তখনই আমি এই ট্রিগারটা লিখব, ঠিক আছে? এটা হচ্ছে ধরুন একটা অ্যাপ্লিকেশন। এই ধরনের ক্ষেত্রে যে আমার ডেটাবেসের কনসিস্টেন্সি ইউটিলিটি মেইনটেইন করার জন্য আমি ডেটাবেস লেভেলে এই ধরনের কিছু প্রি-রিকুইজিট বা পোস্ট-রিকুইজিট আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তার জন্য ট্রিগার আমাকে হেল্প করে। Because এখন trigger is a statement that is executed automatically by the system as a side effect of modification to the database. Database এর কোনো চেঞ্জ যখন আমি করব তার একটা সাইড ইফেক্ট হিসেবে অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। To design a trigger mechanism, we must specify the condition under which the trigger is to be executed. যখন এখানে কন্ডিশন হচ্ছে যে আমি যখন এই টেবিলে মানটা চেঞ্জ সেটা হচ্ছে কন্ডিশন। এবং আমি আরো পার্টিকুলারলি বলতে পারি যে যখন আমি মানে এখানে ওয়েট রেট করতে আমি অন্য কোনো কন্ডিশনও দিতে পারি, যে শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আমি এটা করতে চাই, সেটাও আমি করতে পারি। স্পেসিফাই দ্য অ্যাকশনস টু বি টেকেন উইথ দ্য ট্রিগার এক্সিকিউট। আমার এখানে অ্যাকশন হচ্ছে যে আমি লগ রেজাল্ট দিতে একটা ইনসার্ট, এটা হচ্ছে আমার অ্যাকশন, তাই না? সেটা আমি স্পেসিফাই করব। Triggers introduced to SQL standard in SQL 1999 মানে 1999 সালে। তার আগে এখানে তো ছিল নন স্ট্যান্ডার্ড সিনট্যাক্স, 99 এর পরে একটা সব ডেটাবেসের জন্য স্ট্যান্ডার্ড সিনট্যাক্স আনা হয়েছে, এভাবে করে অ্যাপ্লাই করা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা একটু থাকি। কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, মানে অল্টারনেটিভ ক্যাসকেডের একটা অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ ক্যাসকেডটা আমরা চাইলে ট্রিগার দিয়ে করতে পারতাম, বাট এটা যেহেতু ফ্রিকোয়েন্টলি সেজন্য ডেটাবেস নিজেই ধরো এটা করে দেয়। হ্যাঁ, অল্টারনেটিভ ক্যাসকেড করবে একটা লাইব্রেরি ফাংশন, এটা তুমি নিজেই কোড লিখে করতে চাইলে ট্রিগার। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আচ্ছা আগের দিন যে ক্লাসটা ছিল, অনলাইন ক্লাসটা ছিল, ওটা আমি মিস করেছিলাম। এখন তাকে জিজ্ঞাসা করে পাইনি আর কি, মানে নোটস পাইনি। তো ওটা কি আপনার রেকর্ডিং আছে স্যার? রেকর্ডিং আছে, তো ওটা যে আপলোড করে দেন সুবিধা হয় আর কি।